আপনি ফার্মাসি খুলতে হলে, মেডিকেল সেন্টার খুলতে হলে আপনাকে ডক্টর অথবা ফার্মাসিস্ট অথবা নার্স হতে হবে। এটা খুবই ভুল একটা ধারণা। ফার্মাসি দেওয়ার পর 1 বছর পর্যন্ত আমি কোনো ধরনের ছুটি নেইনি। এমনও হয়েছে ফার্স্ট 6 মান্থ আমি 14 আওয়ার্স 15 আওয়ার্স কাজ করতাম। আমার প্ল্যানিং হচ্ছে, আমি চাই যে বাংলাদেশি ফার্মাসিস্ট ছেলে হোক মেয়ে হোক, যে পরিমাণ এখন আছে তার থেকে 3 গুণ অথবা 5 গুণ বাড়ুক। ফার্মাসি চালাতে হলে, মেনটেন করতে হলে আপনাকে অবশ্যই একজন ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে। ফার্মাসি একটা বিজনেস সফলভাবে রান করাতে হলে লোকেশন খুবই ইম্পর্টেন্ট, এবং 3টা জিনিস আপনাকে দরকার। প্রথমত সেটা হচ্ছে লোকেশন 1 নাম্বার, 2 নাম্বারেও লোকেশন, 3 নাম্বারেও লোকেশন। এই রুলসটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য সেম। বাংলাদেশ থেকে অনলাইনে জব নিয়ে আসেন এবং এখানে যে কোনো কোম্পানি আপনাকে ভিসা দিবে, এবং ভিসার খরচ সব কিছু আপনাকে ওই কোম্পানিই দিবে, আপনাকে কিছুই বহন করতে হবে না। হয়তো অনেক টাইপের বিয়ের প্রপোজাল, প্রেমের প্রপোজাল, এইসব জিনিসপত্রগুলো মেয়েদের আসলে আমার মনে হয় দুনিয়াতে সব জায়গাতেই পেতে হয়। সো ওইটা একটু মাঝে মধ্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, বাট আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন আই থিঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো অনুষ্ঠানে উইথ ইয়োর হোস্ট SM সাফায়েত, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে এমন একজন রয়েছে যিনি প্রবাসীদের কাছে তথা সংযুক্ত আরব আমিরাত ও মিডল ইস্টের প্রবাসীদের কাছে প্রবাসীদের ডাক্তার হিসেবে পরিচিত একজন ফার্মাসিস্ট এবং নারী উদ্যোক্তা, এবং তিনি কাজ করছেন প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষামূলক বিভিন্ন দায়িত্ব নিয়ে, এবং তিনি কাজ করছেন প্রবাসীদের সঙ্গে। আমাদের স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাকে, এবং শুনবো সংযুক্ত আরব আমিরাতের মেডিকেল এবং ফার্মেসি সেক্টরের যে ব্যাপক সফলতা এবং নারীদের যে সুযোগ সুবিধা এবং বিভিন্ন সম্ভাবনার কথা আজকে আমরা তার মুখ থেকে শুনবো, জানবো এই বিষয়ে তথ্য। ওয়েলকাম জানাচ্ছি মিস সাবরিনা, ওয়েলকাম টু আওয়ার শো দ্য দুবাই শো, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল এন্ড রিসোর্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার আজকে অনেক বেশি খুশি লাগছে যে আমি আপনার সাথে একটি পডকাস্ট করতে যাচ্ছি। সো এটা আমার জন্য অনেক বেশি বড় কিছু। থ্যাংক ইউ। আপনিও আমাদের শোতে আজকে এসেছেন, তার জন্য আমরা আসলে খুবই আনন্দিত। আমরা সরাসরি এবার আলোচনায় চলে যেতে চাই। সাবরিনা, আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে ব্যাপক সমাদৃত এবং পরিচিত মুখ আমাদের বাংলাদেশ কমিউনিটির কাছে, শুধু বাংলাদেশ নয় অন্যান্য ভাষাভাষীদের কাছেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার যেমন সরব বিচরণা আমরা দেখি, সেই সঙ্গে প্রবাসীদের যে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষামূলক কথা নিয়ে আপনাকে সবসময় কথা বলতে দেখি। আজকে আমরা সেই সমস্ত কথাগুলো এক সুতোয় গেঁথে দুবাই শো এর মাধ্যমে, রূপালী বাংলাদেশের মাধ্যমে আপনার দর্শক এবং আমাদের পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই। শুরুতেই জানতে চাই কিভাবে শুরু হয়েছিল আপনার এই পথচলা, কিভাবে দেশে পড়াশোনা করে এই প্রবাসে পাড়ি জমালেন, কিভাবে এখানে আপনার ক্যারিয়ার শুরু হলো? আচ্ছা, আমি তো দেশে আমি ব্যাচেলর করেছিলাম দেশ থেকে, ব্যাচেলর প্লাস মাস্টার্স। ব্যাচেলরটা ছিল আমার সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে, এবং মাস্টার্সটা করি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। যেহেতু আমার ফ্যামিলি আগে থেকেই ইউএইতে ছিল, আমার আব্বু এখানে জব সূত্রে এখানেই ছিল, সো সেক্ষেত্রে আমার ভিসা ছিল আগে থেকেই। সো যেটা হয়েছে যে আমি ভিসা যখন ছিল তখন আমি মাস্টার্স করতাম দেশে। এরপরে মাস্টার্স শেষ করে আমি এখানে আসি, কমপ্লিটলি চলে আসি, বিকজ দেশে আসলে জব সেক্টরটা খুব বেশি আমার কাছে ভালো মনে হয়নি। সো সেক্ষেত্রে এখানে আসার পরে আমি যেহেতু আমাদের ফার্মাসিস্টদের ট্রেনি হিসেবে জয়েন করতে হয়, 2 বছরের জব এক্সপিরিয়েন্স দরকার হয়, তারপরে আমি লাইসেন্স এক্সাম দিতে পারবো। সো সেক্ষেত্রে আমি 2 বছর জব এক্সপিরিয়েন্স, মানে জবে ঢুকি, 2 বছর কাজ করি, তারপর লাইসেন্স এক্সাম দেই। এরপরে অ্যাজ এ ফার্মাসিস্ট ফুল টাইম কাজ করছিলাম। সো ফ্যামিলির অনেকটাই ফ্যামিলিগতভাবে আমার একটা সাপোর্ট ছিল, এই জন্য আসলে খুব বেশি সহজ হয়েছে আমার জন্য। ফার্মাসিস্ট হিসেবে এই যে যাত্রা শুরু করলেন, আসলে প্রথম দিকে চ্যালেঞ্জগুলো কি কি ছিল? যদিও বলেছেন সহজ ছিল, তারপরেও চ্যালেঞ্জ কি ছিল? অনেকটা, মানে আমার জন্য যতটা সহজ ছিল তার এর মাঝখানেও অনেক বেশি কঠোর ছিল, আমার জন্য কষ্টের ছিল। কারণ যেহেতু আমার ফ্যামিলি ভিসা ছিল, ভিসাগত কোনো প্রবলেম আমার ছিল না। তখন তো এমনিতেও বাংলাদেশিদের জন্য ভিসার একটা ইস্যু রয়েছে অনেক আগে থেকেই, কিন্তু মেইন প্রবলেমটা ছিল
আফটার গ্র্যাজুয়েশন অথবা আফটার মাস্টার্স একটা মানুষের হচ্ছে 2 বছরের যে জব এক্সপিরিয়েন্স দরকার হয় ফার্মাসিস্টদের, সেই জব পাওয়াটা আসলে খুব বেশি কষ্টের থাকে। কষ্টের যেমন ট্রেনি হিসেবে কেউ নিতে চায় না, আর ট্রেনিদের স্যালারিটা আসলে খুবই কম, খুবই নগণ্য, মানে খুবই কম থাকে। সো জব পাওয়াটাই হচ্ছে আমার জন্য অনেক কষ্টের ছিল, বাট আমি অনলাইনে বেশ কিছু জায়গায় ট্রাই করার পর আমার আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছিল। সো এটা একটা টাফ ব্যাপার, যদি আপনার লাইসেন্স না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রেনি হিসেবে জব পাওয়াটা অনেক বেশি বেশি কষ্টের ছিল আর কি। বাট এমনিতে আমার মনে হয় যে তারপর থেকে আস্তে আস্তে লাইসেন্স পাওয়ার পর ইজিলি জব পাওয়া যায়, আমার মনে হয় না খুব বেশি কষ্টের কোনো কিছু। শুধু ফার্মাসিস্ট হিসেবেই না, আপনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেও আপনি কাজ করেন, বিভিন্ন ক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভ দেখা যায়, এবং আপনার নিজের ফার্মেসিও আছে। আসলে এই যে উদ্যোগ নিয়ে ফার্মেসি করলেন, এর অনুপ্রেরণা কী ছিল? আমি যখন থেকে ট্রেনি হিসেবে জব করা শুরু করি তখন থেকে আমার একটা মাথায় প্ল্যানিং ছিল যে আমি ফিউচারে ফার্মাসি দিব। তো তখন থেকে আমি দেখতাম যে আমি ট্রেনি হিসেবে কাজ করার সময় আমি দেখতাম বিজনেসটা কিভাবে চলে, একটা ফার্মাসি কিভাবে রান করে, সেটা নর্মালি শেখার জন্য অনেক বেশি ট্রাই করেছি। আমি দেখতাম যে আমরা কোথায় থেকে মেডিসিনগুলো আনতাম, কি প্রাইসে আমি মেডিসিনগুলো পেতাম। আর সবথেকে বড় যে ব্যাপারটা ছিল যে ইউইতে কিন্তু একটা রিলেশনশিপের ব্যাপার থাকে। যেমন ধরেন আপনার যদি কোম্পানি মানুষদের সাথে ভালো রিলেশনশিপ থাকে, আপনি যে ক্রেডিট একটা ব্যাপার আছে, আপনি যখন ফার্মাসি ওপেন করবেন সেই ক্রেডিটটা আপনি পাবেন অনেক ইজিলি। তো তখন থেকে আমি হচ্ছে কোম্পানি মানুষদের সাথে, হোলসেলারদের সাথে সম্পর্কটা ভালো রেখেছিলাম। যখন আমি ট্রেনি ছিলাম, সেটা হবে কখন 2019 হবে। তো তখন থেকে তো এরপর থেকে আস্তে আস্তে আমি 3-4 বছরের মতো জব করেছি। এরপরে ভাবলাম না, অনেক জব করেছি, আর জব তো অবশ্যই আপনার কারো কথা না শুনতে হবে। কেউ একজন আছে, বস অর হোয়াট এভার, আপনার ম্যানেজার, তার কথা শুনতে হবে। সকালে ঘুম থেকে উঠে অফিসে যেতে হবে, আপনি চাইলেই অফ নিতে পারবেন না। সো এই ব্যাপারগুলো আমার কাছে খুব একটা পছন্দের ছিল না। সো ভাবলাম যে কেন না একটা ফার্মাসি ওপেন করে ফেলি। বাট কষ্টের আসলে একটা বিজনেসে আসলে স্ট্রাগল থাকে, অনেক কষ্ট করতে হয়, এটা ট্রু। আপনার কাছে যতই টাকা থাকুক, ইনভেস্টমেন্ট আপনি করেন, আপনাকে টাইম মেনটেন করতে হয়, টাইমলি আপনাকে সব কাজ করতে হয়, এবং আপনাকে অনেক বেশি ফোকাস থাকতে হয়। যদিও আপনি নিজেই নিজের বস, তারপরেও আপনি অনেক গাইডলাইনের মধ্যে থাকেন, যেটি আমরা দেখেছি। হ্যাঁ, আপনাকে এই শোতে আমন্ত্রণ জানানোর পর আমার একটা টাইম পেতে, একটা ডেট নিতে বেশ বেগ পেতে হয়েছে। এই সময় আমাকে ডিউটি করতে হয়, আমার টাইমিং এরকম। হ্যাঁ, এই যে নিজেই নিজের বস, আবার নিজেই নিজেকে ব্যস্ত রাখেন, আসলে একজন নারী হিসেবে এত ব্যস্ত জীবন বা ব্যস্ত সময় কেমন লাগে আপনার? অনেস্টলি আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, বাট আমি চাইলেই টাইম বের করতে পারি হয়তো। বাট আমি একটু মেনটেন করি, আমি বস হলেও আমি একটা মেনটেন করি যে আমার একটু সব কিছু আমার যেন ঠিকঠাক চলে। যেমন আমি ফার্মাসি দেওয়ার পর 1 বছর পর্যন্ত আমি কোনো ধরনের ছুটি নেইনি। 1 বছর পর্যন্ত আমি নট ইভেন সিঙ্গেল ডে, একটা দিনও আমি ছুটি নেইনি। এরপরে হচ্ছে আমি এমনও হয়েছে ফার্স্ট 6 মান্থ আমি 14 আওয়ার্স 15 আওয়ার্স কাজ করতাম, এত বেশি সময় আমি কাজ করতাম। এরপর থেকে একটু কমিয়ে দিয়ে হয়তো 8-9 ঘন্টা কাজ শুরু করেছি। বাট এখন পর্যন্ত আমার ফার্মাসি এখন 1 বছরের বেশি হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমি সিঙ্গেল ডে ছুটি নেই না। 7 ডেজ আমি কাজ করি। হয়তো কিছুদিন একটু কম করা হয়, কিছুদিন একটু বেশি করা হয়, বাট আমি প্রতিদিন আমি কাজ করি। এটা আমি মেনটেন করার চেষ্টা করি। এখানে আসলে আপনার পরিবারের কে কে এখানে আছে? আমার ফ্যামিলি তো, আমার আব্বু এখানে ছিল হচ্ছে অনেক বছর যাবৎ, 36 ইয়ার্স সে ছিল। সে গত বছর মারা গিয়েছে, তার বার্ধক্যজনিত কারণ প্লাস হচ্ছে তার কিছু হেলথ ইস্যু ছিল, ওইটার কারণে। এরপরে আমার ফ্যামিলি আপাতত দেশে আছে সবাই, আমার আম্মু, আমার ছোট ভাই বোন সবাই। আপাতত আমি এখানে একাই আছি, সব কিছু মেনটেন করছি। ইনশাআল্লাহ আব্বু চলে যাওয়ার পর যেহেতু ফ্যামিলি ওখানে আছে বাংলাদেশে, তো আশা করা যায় ফিউচারে তারা চলে আসবে। যেহেতু একটা ভিসার একটা প্রবলেম আছে এখন, ভিসাটা ইনশাআল্লাহ ঠিক হয়ে গেলে চলে আসবে সে। ডাক্তার সাবরিনা বা ফার্মাসিস্ট সাবরিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক, মানে খুবই বলবো ভালো আলোচনা রয়েছে, এবং এমন কিছু মানুষকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, তার মধ্যে আপনি একজন যার হেটার্স নেই।
বাট খুব লাভার্সের কম না, হেটার্স আছে হয়তো, বাট খুব কম মনে হয়, খুব বাট অনেক কম। লাভার্স আছে, হ্যাঁ। এবং লাভার্সদের একটা জিজ্ঞাসা আছে, ডাক্তার আচ্ছা। সাবরিনা কি সিঙ্গেল নাকি ম্যারিড? যদি ম্যারিড আচ্ছা। না হয় তাহলে এখনো কেন সিঙ্গেল? আচ্ছা, এটা খুবই খুবই কমন একটা কোশ্চেন আমার যেটা পাওয়া হয়, সেটা হচ্ছে যে যেহেতু আমি কমপ্লিটলি আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার পার্সোনাল লাইফ আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে আনি না, আমি খুবই প্রফেশনালি এই ব্যাপারগুলো হ্যান্ডেল করি। আমি কমপ্লিটলি সিঙ্গেল, আমি ম্যারিড না আসলে, এটা হয়তো অনেকেই জানে আপাতত। সিঙ্গেল থাকার আসলে বিভিন্ন রিজন আছে, এমন না যে আমি চাইলেই তো বিয়ে করা যায়, চাইলেই একটা রিলেশনশিপে থাকা যায় বা করা যায়, এটা খুবই সিম্পল সবার জন্যই, ছেলেদের জন্য অথবা মেয়েদের জন্য, যেটাই বলেন না কেন। বাট দেখা যাক, বিয়ে করা হবে হয়তো ফিউচারে। এবার আমরা যে আলোচনায় যেতে চাই সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তথ্যবহুল হবে, এ কারণে এতক্ষণ শুনছিলাম সাবরিনার পার্সোনাল লাইফস্টাইল নিয়ে কিছু কথা, তার ব্যক্তিজীবন এবং তার পারিবারিক বিভিন্ন বিষয় এবং তার নিজের ব্যাপারে। এখন আমরা যে তথ্যগুলো জানবো বা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে পুরো অনুষ্ঠানটি দেখলে জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের মেডিকেল এবং ফার্মেসি সেক্টরের যে একেবারে আদ্যপ্রান্তে যা কিছু আছে সব কিছু। আমরা সরাসরি আসলে শুনতে চাই যে ফার্মেসি সেক্টরে একজন উদ্যোক্তা বা একজন ইনভেস্টর হিসেবে কেউ যদি যাত্রা শুরু করতে চায়, সেক্ষেত্রে আসলে ব্যবসা শুরু করতে হলে কী ধরনের কাজ এবং পরিকল্পনা তাকে করতে হবে এবং শুরুতেই তাকে কি করতে হবে মূলত? আচ্ছা, অনেকের একটা খুব বেসিক একটা ধারণা আছে এবং খুব মানে ভুল একটা ধারণা আছে অনেকের ধারণা যে আপনি ফার্মাসি খুলতে হলে, মেডিকেল সেন্টার খুলতে হলে আপনাকে ডক্টর অথবা ফার্মাসিস্ট অথবা নার্স হতে হবে। এটা খুবই ভুল একটা ধারণা। অ্যাজ এ ওনার ফার্মাসি, মেডিকেল সেন্টার, হোয়াট এভার, অ্যাজ এ ওনার আপনি যদি নিজের নামটাও না লিখতে পারেন, আপনি কিন্তু একটি মেডিকেল সেন্টার অথবা ফার্মাসি খুলতে পারবেন। আপনি ইনভেস্টর হতে পারবেন, আপনি ওনার হতে পারবেন, কিন্তু সেই মেডিকেল সেন্টারটা অথবা আপনি সেই ফার্মাসিটা নিজে চালাতে পারবেন না। চালাতে পারবেন না বলতে গেলে হচ্ছে ফার্মাসির ভেতরে থেকে আপনি একটা প্যানাডলের স্ট্রিপও কাউকে দিতে পারবেন না, সেটা আপনার জন্য অ্যালাউ না, এবং সেটার জন্য আপনাকে 20,000 ফাইন পে করতে হবে যদি আপনি এটা করেন এবং আপনি যদি এটা ধরা পড়েন। আপনি ওনার হতে পারবেন, কিন্তু আপনি ফার্মাসি চালানোর জন্য আপনাকে অবশ্যই একজন ফার্মাসিস্ট, লাইসেন্সড ফার্মাসিস্ট থাকতে হবে। আচ্ছা, লাইসেন্স ফার্মাসিস্টের ক্ষেত্রে অবশ্যই তাকে ওই যে 2 বছরের এক্সপিরিয়েন্সের পর তাকে এক্সাম দিয়ে ইউইর লাইসেন্স থাকতে হবে। অনেকের ধারণা বাংলাদেশে লাইসেন্স আছে অথবা ইন্ডিয়ান অথবা পাকিস্তানি লাইসেন্স আছে, সেটাতে হবে না, শুধুমাত্র ইউইর লাইসেন্স থাকতে হবে। এবং লাইসেন্স হচ্ছে 3 রকমের, যেটা হচ্ছে MOH, DHA এবং হচ্ছে হাদ আবুধাবির জন্যে। MOHটা হচ্ছে আপনি শারজা, আজমান, রাসেল খাইমা অথবা আপনি উমুল কোয়েন অথবা এসব ফুজিরা, এইসব জায়গাতে আপনি ওই লাইসেন্সটা ব্যবহার করতে পারবেন। দুবাইয়ের জন্য হচ্ছে DHA এবং হাদ হচ্ছে আবুধাবির জন্য। অবশ্যই ফার্মাসি চালাতে হলে, মেনটেন করতে হলে আপনাকে অবশ্যই একজন ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে, কিন্তু অ্যাজ এ ওনার আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন, ফার্মাসি আপনি ওপেন করতে পারবেন। স্থানীয় আইন এবং নিয়ম নীতি অনুযায়ী আরও কোন বিষয়গুলো একজন ফার্মাসিস্টকে বা ফার্মাসিস্টকে নিয়ে আসলে কথা পরে বলবো। আমরা আসলে জানতে চাই এই সেক্টরে মূলত ইনভেস্টমেন্ট, প্রথমে আমার প্রতিষ্ঠান দাঁড় হলে তারপরেই না আমি প্রতিষ্ঠানের কর্মচারী বা কর্মী নিয়ে চিন্তা করব, সেই প্রতিষ্ঠানটা আসলে কিভাবে দাঁড় করাবো, লোকেশন কেমন জায়গায় প্রয়োজন হতে পারে, কি ধরনের জায়গা মেনটেন করতে হয়। আপনিও যেহেতু মফস্বলী গ্রামের, আবার ঢাকাতেও আপনার পড়াশোনার সুবাদে থাকা হয়েছে, আপনি জানেন যে গ্রামগঞ্জে এরকম অসংখ্য টিনের ঘর, বেড়ার ঘর দেয়া, এরকম ফার্মেসির কোনো অভাব নেই। হ্যাঁ, এসি তো অনেক দূরের কথা। আমি টিনের ঘরেও দেখেছি ফার্মেসি আছে, আমি মুদিখানার দোকানেও দেখি ফার্মেসি সব ওষুধ পাওয়া যায়। সেক্ষেত্রে আসলে সংযুক্ত আরব আমিরাত কেমন? আচ্ছা, এখানে তো রুলস অনেক বেশি, মানে আমার মনে হয় কতগুলা যে রুলস মেনটেন করতে হয় আপনাকে, সেটা আপনি কল্পনার বাইরে। প্রথমত একটা যেই জায়গায় আপনি মানে যে রুমটা অথবা যেই জায়গাটাতে আপনি ফার্মাসি ওপেন করবেন, সেটার মানে কতটুকু জায়গাতে আপনি ওপেন করছেন সেটা হচ্ছে আপনার 30 মিটার স্কোয়ার হতে হবে, নাম্বার 1। আপনি ডেকোরেশন করেন না করেন, ফার্স্টে তারা দেখবে যে সেটা গ্রাউন্ড ফ্লোরে কিনা, সেটাতে আলো বাতাস যাচ্ছে কিনা, একটা ওয়াইড ডোর আছে কিনা যেটা হচ্ছে 120 সেন্টিমিটার, প্লাস হচ্ছে আপনার যেই দৈর্ঘ্য প্রস্থ যেটাই বলেন না কেন সেটা 30 মিটার স্কোয়ার হতে হবে। সেটাতে আপনি যখন আপনি একটা লোকেশন পেলেন। আচ্ছা, এখানে আবার একটা কথা আছে,
আমি যেটা ফলো করি সেটা হচ্ছে ফার্মাসি একটা বিজনেস, এটা তো একটা বিজনেস, রাইট? এই বিজনেসটা রান করাতে হলে, সফলভাবে রান করাতে হলে লোকেশন খুবই ইম্পর্টেন্ট, এবং 3টা জিনিস আপনাকে দরকার। প্রথমত সেটা হচ্ছে লোকেশন 1 নাম্বার, 2 নাম্বারেও লোকেশন, 3 নাম্বারেও লোকেশন। হ্যাঁ, এটা আমি ফিল করি। তারপরে 4 নাম্বারে 5 নাম্বারে গিয়ে হয়তো অন্য কিছু হতে পারে, আপনার ভালো একজন ফার্মাসিস্ট দরকার, আপনার সার্ভিস ভালো দরকার, কিন্তু লোকেশন যদি আপনি খারাপ নেন সেক্ষেত্রে আপনার খুবই টাফ হয়ে যাবে। ধরেন আমার সোশ্যাল মিডিয়া থেকে আমাকে অনেক মানুষ চিনে, কিন্তু আমি এমন একটা জায়গায় ফার্মাসি নিলাম, আমার বাংলাদেশিরা, যেহেতু আমার ফার্মাসি শারজাতে, আবুধাবি অথবা উমল কোয়েন অথবা শারজা বা আজমান থেকে আসতেই পারছে না, সেখানে বাস যাচ্ছে না, বা একদম খুব বাজে একটা জায়গায়, সো আমি ভালো রান করাতে পারবো না। সো লোকেশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তারপরে বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয়, টেম্পারেচার ফলো করতে হয়, তারপরে হচ্ছে আপনার ফার্মাসির ভেতরে যেই সব সিলিংটা ভালো হতে হয়, মানে এই ধরনের ছোটোখাটো অনেক ধরনের রুলস মেনটেন করতে হয় আসলে। তারপরেই হচ্ছে আপনি অ্যাপ্রুভালটা পাবেন। আচ্ছা, অ্যাপ্রুভাল হচ্ছে দুই ধরনের। ফার্স্ট একটা ইনিশিয়াল অ্যাপ্রুভাল, যেটাতে হচ্ছে তারা জায়গাটা দেখে কতটুক, ইভেন 30 মিটার স্কোয়ার থেকে যদি 29ও হয় আপনি অ্যাপ্রুভাল পাবেন না। সো 30 মিটার স্কোয়ার প্লাস হতে হবে। তারপরে দেখবে যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে কিনা, এখানে বড় একটা ওয়াইড ডোর আছে কিনা, এসব কিছু দেখার পরে ইনিশিয়াল অ্যাপ্রুভালটা দেওয়ার পরে আপনি হচ্ছে ডেকোরেশন করবেন। এরপরে গিয়ে পরবর্তী যেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করতে হয় ওগুলো মেনটেন করে আপনি ফাইনাল অ্যাপ্রুভালটা নেবেন। আচ্ছা, আরেকটা কথা, আমি কিন্তু ফার্মাসি ওপেন করার পরে ফার্মাসিস্ট নিতে পারবো না। ফাইনাল অ্যাপ্রুভালের আগে দিয়ে আপনাকে হচ্ছে ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে, তারপর আপনি ফাইনাল অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আচ্ছা, আমরা যেটা দেখি যে বাংলাদেশে বা যে কোনো ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর পর বা সেটা ওপেন করার পর তারপর দেখা যাচ্ছে কর্মী নিয়োগ হয় না, কিন্তু এখানকার ক্ষেত্রে আপনি ফার্মেসি করতে হলে আপনাকে আগে অ্যাপ্রুভালের সময় ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে, এবং আপনার ফার্মেসিতে একজন এক্সপেরিয়েন্সড ফার্মাসিস্ট আছে এটি কনফার্ম করে তারপরে আপনি অ্যাপ্রুভাল পাবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন তাহলে আসা যাক যে একজন নতুন ফার্মাসিস্ট হিসেবে যারা যাত্রা শুরু করতে চায়, প্রথমে জানতে চাই যে ইনসাইড কেউ যদি নতুন ফার্মাসিস্ট হিসেবে যাত্রা শুরু করতে চায় আরব আমিরাতের থেকেই, তারা কিভাবে করবে? এরপরে শুনবো আসলে বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদের ক্ষেত্রে করবে। এই রুলসটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য সেম। আমরা যেহেতু বাইরের দেশের বিদেশি ফার্মাসিস্ট বলেন, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইজিপশিয়ান, হোয়াট এভার আপনি বলেন না কেন, প্রত্যেকটা ফার্মাসিস্টদের জন্য রুলস হচ্ছে সেম। সেটা হচ্ছে আপনাকে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। অনেকের ধারণা যে বাংলাদেশে, এটা কিন্তু খুব কমন, মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, অনেকে বাংলাদেশে একটা সি গ্রেডের একটা ফার্মাসিস্ট রয়েছে, সেটা হচ্ছে আপনার 6 মাসের একটা কোর্স করার পরে আপনি গিয়ে হচ্ছে একটা তাদেরকে সি গ্রেডের লাইসেন্স দেওয়া হয়, এবং ওইটাতে আপনি একটা ফার্মাসি, যেটাকে আমরা মডেল ফার্মাসি বলবো না, সেটাকে হচ্ছে মেডিকেল শপ বলে থাকি আমরা, এবং এই মেডিকেল শপটা আপনি রান করাতে পারবেন। সেটা হচ্ছে বাংলাদেশি সি গ্রেডের। আচ্ছা, এই সি গ্রেডের ফার্মাসিস্টদের কিন্তু কোনো ভ্যালিডিটি নাই। আমি অসংখ্য মেসেজ পাই আমার ফেসবুকে, টিকটকে, যে আপু আমি তো 10 বছর যাবৎ, 12 বছর যাবৎ ফার্মাসিতে কাজ করেছি, আমার সি গ্রেডের লাইসেন্স আছে, বাংলাদেশে আমি কি ইউএতে এসে কাজ করতে পারবো কিনা? আমি তখন বলি, আপনি যদি 50 বছরের জব এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি 50 বছরের ফার্মাসি চালান দেশে, এখানে আপনি জব করতে পারবেন না। এখানে আপনাকে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ফার্মাসিস্টদের থেকে, মানে ফার্মাসিস্ট হিসেবে ব্যাচেলর ডিগ্রি, তারপরে 2 বছরের জব এক্সপিরিয়েন্স, আপনাকে অবশ্যই বাংলাদেশি লাইসেন্স থাকতে হবে, যেটি হচ্ছে এ গ্রেডের লাইসেন্স, প্লাস হচ্ছে আপনাকে 2 বছর জব এক্সপিরিয়েন্সের পরে আপনি অ্যাপ্লাই করার পর এক্সাম দিতে হবে। এক্সামে যদি আপনি 60% মার্ক পান, সেক্ষেত্রে আপনি লাইসেন্স পাবেন। আচ্ছা, লাইসেন্স পাবেন না সরাসরি, আপনাকে একটা ডকুমেন্ট দেওয়া হবে, তারপর আপনি জব পাওয়ার পরে ওটাকে আপনি কনভার্ট করে লাইসেন্সে কনভার্ট করতে পারেন। সো এটা হচ্ছে প্রসেস ফার্মাসিস্টদের জন্য। অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্টদের জন্য হচ্ছে আপনার ডিপ্লোমা হতে হবে, ডিপ্লোমা 2 বছর 3 বছর, তারপরে 2 বছরের জব এক্সপিরিয়েন্স, তারপরে আপনাকে এক্সাম দিতে হবে, এটাই। তবে অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট হিসেবে আপনি ফার্মাসি চালাতে পারবেন না, আপনাকে অবশ্যই একজন ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে, এবং এই রুলসটা সবার জন্য সেম। আচ্ছা, এই মেডিকেল সেক্টরে আমরা অনেক সম্ভাবনার কথা শুনি, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে। আপনি রিসেন্ট নিউজ খেয়াল করেছেন যে
বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে যারা এই যে হাই প্রফেশনালস, বিশেষ করে ফার্মাসি সেক্টর, ডক্টর, নার্স, তাদেরকে গোল্ডেন ভিসাও দেয়া হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে মেডিকেল সেক্টরে আমরা আরেকটা ভুল ধারণা আমাদের আছে, এই ভুল ধারণাটা আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই, যেহেতু আপনি একেবারেই সাধারণ প্রবাসীদের নিয়ে কাজ করেন। সেটা হলো নারীরা এই সংযুক্ত আরব আমিরাতে তথা দুবাইতে আসা নিয়ে তাদের নিয়ে অনেক নেগেটিভ অনেক কমেন্টস আমরা শুনি, বা তাদের চলাচল নিয়েও আমরা সন্দিহান। আমরা যদি আজকে বাংলাদেশে আপনাকে নিয়েই কথা বলি যে সাবরিনা দুবাই থাকে, মেয়েটা দুবাই থাকে, মানে যে দুবাইতে কি করে হ্যাঁ, পরে ওইটা আসবে, এটা পরে যে কি করে সে, এক্স্যাক্টলি, কিন্তু শুরুতে এটা আসবে দুবাই থাকে মেয়েটা, হ্যাঁ, মানে এই যে দুবাই একটা থাকে, এক্স্যাক্টলি, ওয়াই লাইক দ্যাট, হ্যাঁ। মানে এরকম একটা চিন্তা আসার কারণ কি? আর আমার আসলে মনে হয় যে এটা আমাদেরও অনেক ভুল আছে, আমাদের বলতে গেলে আমাদের বাংলাদেশি হিসেবে অনেক ভুল আছে, অনেক অনেক উল্টাপাল্টা কিছু হচ্ছে বা হয়েছে, মানে প্রিভিয়াসেও অনেক কিছু হয়েছে, এখনও হচ্ছে অনেক কিছু, অনেক অকাজেও অনেকে লিপ্ত থাকে, অনেক উল্টাপাল্টা কাজ করে থাকে, এই জন্যে হয়তো। তবে তার মানে এটা না যে বাংলাদেশি ভালো প্রফেশনে নাই। আপনি যদি খোঁজ নেন আপনি নিজেও অনেক জানেন যে বাংলাদেশি হিসেবে, মেয়ে হিসেবে অনেক ভালো প্রফেশনে আছে, অনেক ডক্টর রয়েছে, ফার্মাসিস্টও রয়েছে আমাদের অনেকেই, এবং তারা খুব ভালো কাজ করছে, ভালো আর্ন করছে, ভালো একটা পজিশনে রয়েছে। বাট ওই যে তারপরও আমরা ওই 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 ধারণাটা আসলে চেঞ্জ করতে পারবো না মানুষের থেকে। যারা উচ্চশিক্ষিত অনেক মেয়েরা বাংলাদেশে বেকার আছে, বা এরকম আমি বলবো স্পেশালি যারা চ্যালেঞ্জে আছে বাংলাদেশে অনেক মেয়েরা, চ্যালেঞ্জটা এরকম, যারা সংসার থেকে বিচ্ছিন্ন হয়েছে, এবং সসম্মানেই বলি কিছু মেয়েরা আছে তারা নিজের পায়ে দাঁড়াতে চায়। আমি তাদেরকে সাহসী নারী বলি যে আপনারা অনেক সাহসী যারা নিজের পায়ে দাঁড়াতে চান। এই যে শিক্ষিত কিন্তু বেকার, বা তারা সংসার ত্যাগী, নিজের পায়ে দাঁড়াতে চায়, এই ধরনের মেয়েরা আসলে শুধু ফার্মেসি সেক্টর না, এদেশের মেডিকেল সেক্টরে কিভাবে নিজেকে নিয়োজিত করতে পারে? আচ্ছা, বাংলাদেশি হিসেবে যেটা আমি চিন্তা করি সেটা হচ্ছে যে বাংলাদেশি মেয়েদের অনেক বেশি লিমিটেশন থাকে। প্রথম লিমিটেশন হচ্ছে সে যদি ম্যারিড হয় তার ফ্যামিলিগত শ্বশুরবাড়ি থেকে একটা লিমিটেশন থাকে, ম্যারিড না হলেও আপনার বাবার বাড়ি থেকেও সে যদি বাসাতেও থাকে, বাবার বাড়ি থেকেও তার অনেক বেশি লিমিটেশন থাকে। অনেকের এই চিন্তাটা মাথায় রাখতে পারে না যে একটা মেয়ে দেশের বাইরে যাবে। ওই যে আমি বললাম, আপনি একটু আগে জিজ্ঞাসা করলেন যে মেয়ে দুবাই থাকে, তো এটা অনেকের একটা হয়তো একটা খারাপ চিন্তা, না জানি কি একটা হয়ে যাবে। সে কিন্তু শিক্ষিত, সে কিন্তু জব পাবে, তারপরও কিন্তু ওই যে মেন্টালিটিটা আমরা চেঞ্জ করতে পারছি না। সো সেক্ষেত্রে যদি তার ফ্যামিলি তাকে সাপোর্ট করে, আমার মনে হয় যে শিক্ষিত মেয়েদের জন্য ইউএইতে ভিসা নিয়ে কোনো সমস্যা আজ পর্যন্ত আমার তো ফেস করতে হয়নি। আমার মনে হয় যে যাদের প্রফেশন ভালো, ইভেন প্রফেশন ভালো না হলেও কি ম্যানেজারের, আপনি জানেন যে ম্যানেজার হিসেবে সে জয়েন করতে পারবে, এবং এতে কিন্তু ভিসা নিয়ে কোনো সমস্যা নেই। এবং মেয়েদের কিন্তু ভিসা আগে হয়ে যায়, আপনি এটাও জানেন যে ইজিলি মেয়েদের ভিসা হয়ে যায় ছেলেদের থেকে। সো তারা চাইলেই হচ্ছে আসতে পারে। আর সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে তারা, অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আপু আমি যেতে চাই, কি করব? তো জব পাওয়ার ক্ষেত্রে আমি তখন বলি যে বাংলাদেশ থেকে আসলে আপনি অনলাইনে জব সেক্টরগুলোতে অ্যাপ্লাই করে আসেন, অনলাইনে স্পেশালি। আপনি যদি এখানেও আসেন তারপর আপনাকে অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে। তো বেটার হচ্ছে আপনি বাংলাদেশ থেকে অনলাইনে জব নিয়ে আসেন, এবং এখানে যে কোনো কোম্পানি আপনাকে ভিসা দিবে, এবং ভিসার খরচ সব কিছু আপনাকে ওই কোম্পানিই দিবে, আপনাকে কিছুই বহন করতে হবে না। এটাও কিন্তু সঠিক। তবে অনেকে কি করে, ওই যে দালালদের চক্করে পড়ে অনেক টাকা পয়সা খরচ করে। আমি এমনও শুনেছি যে 10,000 15,000 দিরহাম দিতে হয় তাদেরকে, কিন্তু ভিসার কস্ট কিন্তু এত না। প্রফেশনালদের ভিসা কত লাগে? 4,500 ম্যাক্সিমাম আমার মনে হয় লাগে, কারণ তাদের লেবারে হচ্ছে মাত্র 1200 দিরহাম দিতে হয়। সো তারা, আমার মনে হয় যে নিজে যদি চেষ্টা করে তাহলে আসতে পারবে, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এক্ষেত্রে আসলে একটু সচেতনতার দরকার আছে অনেক বেশি। হ্যাঁ, এই সেক্টরে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নারীদের অংশগ্রহণ কেমন, তথা ফার্মেসি সেক্টরে আপনারা কি পরিমাণ জনবল বাংলাদেশি আছেন? আমি যতটুকু জানি আপাতত লাইসেন্স ফার্মাসিস্ট হিসেবে বাংলাদেশিদের ভিতরে 3 জন রয়েছে। প্রথম মনে হয়, আমি যতটুকু জানি। সেকেন্ড আরেকটা মেয়ে আছে চিটাগংয়ের, এবং রিসেন্টলি একজন লাইসেন্স পেয়েছে, সেও হচ্ছে আমার সাথে আগে কাজ করতো, আমার ফার্মাসিতে কাজ করতো ট্রেনি হিসেবে। সে রিসেন্টলি হচ্ছে লাইসেন্স পেয়েছে। সো 3 জন আমি যতটুকু জানি লাইসেন্স আছে এই 3 জনের। এছাড়াও আরও 2-1 জন মেয়ে আছে যাদের লাইসেন্স এখনও হয়নি, বাট তারা ট্রেনি হিসেবে কাজ করছে।
আসলে এই সেক্টরে আর কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হন বা কি ধরনের চ্যালেঞ্জ আছে নারীদের জন্য, বিশেষ নারীদের করে? জন্য এটা খুব ভালো একটা কোশ্চেন। অনেকের একটা মেন্টালিটি, একটা ধারণা যে মেয়েদেরকে কম স্যালারি দিলেই ইজিলি হচ্ছে জবে সে জয়েন করতে পারবে, কারণ তার হাজব্যান্ড অথবা বাবা আর্ন করে, সো সেক্ষেত্রে হচ্ছে তাকে কম স্যালারি দিলেই সে জয়েন করবে। এটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে, বাট আমি কখনো এটা অ্যাকসেপ্ট করি নাই। কারণ প্রথমত আমি বাংলাদেশি, এক্ষেত্রে তো আমার স্যালারিটা বেশি নেওয়ার কথা, কারণ আপনি বাংলাদেশি ফার্মাসিস্ট খুঁজে পাবেন না। আমি উর্দু বলতে পারি, আমি ইংলিশ বলতে পারি, আমি হচ্ছে অ্যারাবিকও ভালো বলতে পারি, ফার্মাসি রিলেটেড সব কিছু বলতে পারি। সো আমি কেন কম স্যালারি নেব, তাই না? আমার তো বেশি নেওয়ার কথা। আর যেহেতু আমার কোনো সমস্যা নেই, আমি নাইট শিফটও করতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমি কখনো কম স্যালারি অ্যাকসেপ্ট করি নাই। আরেকটা ব্যাপার, মেয়েদের ক্ষেত্রে যেটা প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে যদি তাদের একটু ফুল নাইট শিফট দেয় না, হয়তো আপ টু 12 or 1 তাদের দেয়, বাট অনেক ফ্যামিলি হয়তো এটা অ্যাকসেপ্ট করে না। বাট আপনি জানেন যে খুবই কিন্তু আপনার সেফ একটা কান্ট্রি, খুবই সেফ। আপনি রাত 2টা-3টা বাজেও একা হেঁটে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এটা একটা ব্যাপার। আর ওই যে স্যালারির ব্যাপারগুলা, যে আপনি ফার্মাসিস্ট হলো আপনাকে হয়তো খুবই কম স্যালারি অফার করবে জাস্ট বিকজ আপনি মেয়ে, এটা কিন্তু খুবই কনসার্নিং একটা ব্যাপার। কাজের পরিবেশ কেমন? কাজের পরিবেশ আমার মনে হয় আমাদের সেক্টরে, ফার্মাসি সেক্টরে খুব একটা প্রবলেম আসলে নাই। কোঅপারেটিভই হয় মোস্টলি। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে আমি কিছু জিনিস ফেস করেছি। কাস্টমাররা একটু ডিফারেন্ট, কারণ আপনি একটা ফার্মাসিতে কতজন মানুষ হ্যান্ডেল করছেন প্রতিদিন? 50, 60, 70, মিনিমাম হলো 30-40 জন মানুষ হ্যান্ডেল করেন। 30-40টা মেন্টালিটি আপনার ফার্মাসির ভেতরে আসে, এবং আপনি একা একটা মেয়ে, হয়তো একা কাজ করতে হয়। আপনি যদি ফার্মাসিস্ট থাকেন, আপনি দেখবেন পুরো ফার্মাসিতে আপনি শুধু একা, এমনও শিফট করতে হয়। তো তখন কিছু কিছু মানুষ একটু ডিফারেন্ট থাকার কারণে হচ্ছে তারা হয়তো কিছু একটা বলল, বা অনেক ধরনের প্রপোজাল পেতে হয়। খারাপ বলছি না যে প্রপোজাল মানেই খারাপ, হয়তো অনেক টাইপের বিয়ের প্রপোজাল, প্রেমের প্রপোজাল, এইসব জিনিসপত্রগুলো মেয়েদের আসলে আমার মনে হয় দুনিয়াতে সব জায়গাতেই পেতে হয়। সো ওইটা একটু মাঝে মধ্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, বাট আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন, আই থিঙ্ক। না, এবং আমার মনে হয় যে একজন মেয়ে হিসেবে কোনো প্রস্তাব পাওয়া এটা আসলে পজিটিভ ব্যাপার। একটু নিজেকে বোঝা যায় যে আমি এখনো আছি এবং আমার একটা না, এখানে এই দেশে কিন্তু, এই দেশে কি অ্যারাবিক মানুষজন বা আরবরা কিন্তু 4টা বিয়ে করে। আচ্ছা, সো প্রপোজাল মানে যে আপনাকে ফার্স্ট ওয়াইফের জন্য প্রপোজাল করছে এরকম না, কিন্তু হতে পারে আপনি 4th ওয়াইফ, এটাও হতে পারে। সো এটা খুবই নর্মাল। হ্যাঁ, আসলেই খুবই নর্মাল বিষয়। এবার আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে আপনার কাছে জানতে চাই সেটা হলো, আপনি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টিকটক প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউবে যে সোশ্যাল হ্যান্ডেলগুলো রয়েছে, সেখানে আপনি প্রবাসীদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন, এবং আপনার সে সমস্ত ভিডিওতে বা এই পরামর্শগুলোতে ব্যাপক মানুষের সাড়াও আমি খেয়াল করি, এবং প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। যে আপনি কিভাবে তীব্র গরমে সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, আপনি দেশে যাওয়ার আগে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন, আপনি কিভাবে নিজেকে আসলে আরও পরিপাটি রাখবেন, এই যে বিভিন্ন বিষয়ে আপনি প্রবাসীদের যে পরামর্শ দেন, যদিও আমি দেখি যে আপনি খুব ভালো সাড়া পান, আপনার কাছে জানতে চাই আসলে কেমন সাড়া পান, এইগুলো কেন করেন, বা এইগুলোর মাধ্যমে আসলে আপনি কি ধরনের আনন্দ পান? অনেকের ধারণা হতে পারে যে এখন আমার একটা বিজনেস আছে, আমি হয়তো আমার বিজনেসের কারণে এটা করছি, কিন্তু বেশিরভাগ মানুষই জানে। ইভেন আমাকে বলো, আপু আমি আপনাকে ফলো করি অনেক আগে থেকে, 3-4 বছর আগে থেকে, তখন তো আমার বিজনেস ছিল না। হঠাৎ করে এটা শুরু হয়েছে কখন থেকে আমার মনে আছে, 2022-তে আই থিঙ্ক, অর 21-এ লাস্টের দিকে। তখন আমি হঠাৎ করে একটা ভিডিও বানাই, কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল কমেন্টসে যে ফার্মাসি দিতে হলে কি কি দরকার, এরকম একটা, বা ফার্মাসিস্ট হতে হলে। তখন আমি ছোট একটা ভিডিও বানিয়েছিলাম, এবং খুব একটা প্রফেশনাল ভিডিও আসলে না, নর্মাল একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে বলেছিলাম যে ফার্মাসি দিতে হলে আপনাকে ফার্মাসিস্ট হতে হবে না, আপনি পড়ালেখা না জানলেও হবে। এবং ওই ভিডিওটা কমপ্লিটলি ভাইরাল হয়ে গিয়েছিল, এবং অনেক মানুষ, আমি কখনো চিন্তা করিনি যে এত বাংলাদেশি
মানুষ আসলে তাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আসলে দরকার হয়ে থাকে। তো তখন আমি আস্তে আস্তে প্রতিদিন একটা বা উইকলি 3-4টা ভিডিও আপলোড করা শুরু করি। তো দেখলাম যে মানুষ আসলে পরামর্শ অনেক বেশি চায়। মেইন কারণ হচ্ছে এই দেশে ফার্মাসিতে বাংলাদেশি নাই, কমপ্লিটলি বাংলাদেশি নাই। স্টাফ হয়তো আছে যে ক্লিনিং করে বা মানে মেডিসিনগুলো গুছাচ্ছে, কিন্তু অ্যাজ এ ফার্মাসিস্ট তারা মনের যে ভাষাটা সেটা তারা প্রকাশ করতে পারে না। ধরেন মেডিকেল অনেক টার্ম আছে, যেমন ধরেন আপনার খুব কমন একটা দাউদ, এটা তো আমরা জানি ফাঙ্গাস, ঠিক আছে। এখন দাউদ যদি দাউদ হয়েছে আপনি যদি ইন্ডিয়ান অথবা পাকিস্তান একটা ফার্মাসিস্টকে বলেন, সে বুঝবে না। আবার দাউদের যে ইংলিশ কি আপনি জানেন না, কারণ বেশিরভাগ মানুষই আমাদের লেবার বা তারা আসলে পড়াশোনা খুব একটা নাই, বা পড়াশোনা থাকলেও দাউদের ইংলিশটা হয়তো অনেকেই জানবে না, স্বাভাবিক একটা ব্যাপার। তো আমি দেখলাম যে মনের যে ভাষাটা, যে প্রকাশের ব্যাপারটা, তারা শুধু বাংলাদেশিদের কাছ থেকেই এটা করতে পারবে, কোন একটা বাংলাদেশি ফার্মাসিস্ট হলে। তো তখন দেখলাম আমার হাজার হাজার কমেন্টস আসতো, মেসেজ আসতো, আপু আপনার ফার্মাসিটা কোথায়, যেহেতু আমি তখন অন্য একটা ফার্মাসিতে কাজ করতাম। তো তখন থেকে আমি 1-2টা ভিডিও মানে বানানো শুরু করি। তখন দেখলাম যে মানুষের আসলে অনেক বেশি লাভ হচ্ছে এখানে। আমার কিন্তু কোনো লাভ নাই, হয়তো এখন আমার ফার্মাসি আছে দেখে হয়তো এখন আমার লাভ হচ্ছে হয়তো, কিন্তু আমার কিন্তু যত ফলোয়ার ছিল এই ফার্মাসি ওপেন করার আগে থেকেই। সো আমি দেখলাম যে মানুষের আসলে এই যে প্রবলেমগুলা তারা বলতে পারে। ইভেন আমি কিন্তু সৌদি আরব থেকে অনেক মেসেজ পাই এবং আমি তাদেরকে বলে দেই যে আপনি ওইভাবে বলি না যে আপনি এই প্রবলেমটা এভাবে ম্যানেজ করতে পারেন, কারণ সৌদি আরবের হয়তো অনেক মেডিসিন পাওয়া যায় না, বা সব ধরনের প্রোডাক্ট পাওয়া মানে ইউইর সাথে হয়তো মিলবে না অনেক কিছুই। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার ফার্মাসিতে একজন মানুষই আছে শুধু মেসেজে রিপ্লাই করার জন্যে। সে সবসময় মেসেজে রিপ্লাই করে যখন থেকে কাজে আসে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ স্পেশালি, আর টিকটকেও রিপ্লাই করা হয় আমি যতটুকু পারি আসলে, কিন্তু মেসেজ যেই পরিমাণে আসে সেই পরিমাণে রিপ্লাই করে সারতে পারি না, এটা সত্যি কথা, বাট আমি চেষ্টা করি। সব মিলিয়ে আপনি টেলিমার্কেটিং থেকে এবং আপনার ভিডিও থেকে বেশ ব্যাপক একটা সাড়া পান, সেটা আসলে অনেক বেশি। হ্যাঁ, এবং প্রবাসীরা আপনার কাছ থেকে ব্যাপক অনেক তথ্য পেয়ে থাকে। আসলে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে টেলিমার্কেটিংয়ের মাধ্যমে বাংলায় একজন বাংলাদেশি ফার্মাসিস্ট হিসেবে যে সচেতনতাটা আপনি এখানে তৈরি করেছেন, এটা গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। ফার্মেসি নিয়ে আরেকটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, অ্যাজ এ ব্লু কলার ওয়ার্কার। ফার্মেসি দেখলেই বা আমাদের ফার্মেসি থেকে কোনো ওষুধ একটা প্রয়োজন হলে আমরা সরাসরি ফার্মেসিতে যেতে একটু ইতস্তত বোধ করি যে আসলে আমি কি গেলেই এই ওষুধটা পাবো। কোন কোন ওষুধগুলো আসলে প্রেসক্রিপশন ছাড়াই আরব আমিরাতে পেতে পারে? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনি করেছেন। প্রথমত আমাদের যে বাংলাদেশি শ্রমিক রয়েছে, আপনি দেখবেন যে ফার্মাসিগুলোর কিন্তু ডেকোরেশন অনেক বেশি সুন্দর থাকে, দেখতে অনেক বেশি সুন্দর। প্রথমত তারা যেতেই ভয় পায়, মানে তারা চিন্তা করে যে আমি যে ভেতরে যাব আমি কি বলবো না বলবো, ভয় পেয়ে যায়। এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, মানে ভেতরে যাব। আর বিভিন্ন ফার্মাসিস্টরা একটু অ্যাটিটিউডে থাকে, আমি হয়তো থাকি না, আমি খুব বেশি সিম্পল থাকি, বাট অ্যাটিটিউডে থাকে আসলে ফার্মাসির ভেতরে। আপনি যদি বড় বড় ফার্মাসিগুলোতে দেখেন, তো তারা প্রথমত যেতে ভয় পায়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অনেকের ধারণা উইদাউট প্রেসক্রিপশনে আপনি ফার্মাসি থেকে কোনো মেডিসিনই পাবেন না, এটা অনেকের একটা ধারণা। আচ্ছা, যদি উইদাউট প্রেসক্রিপশনে আপনি মেডিসিন না পান, তাহলে আমাদের লাইসেন্সের যে ব্যাপারটা সেটাই আসলে থাকতো না। কিছু মেডিসিন আছে যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক, কন্ট্রোল মেডিসিন, কিছু হার্টের মেডিসিন রয়েছে, কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগ, কিছু কমপ্লিটলি কন্ট্রোল মেডিসিন প্লাস প্রেসক্রিপশন মেডিসিন, স্পেশালি অ্যান্টিবায়োটিকটা আপনি প্রেসক্রিপশন ছাড়া পাবেন না। এটারও একটা রিজন আছে। এটার এরকম না যে এটা হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানি না বা আমরা দিতে পারবো না। এটার মেইন রিজনটা হচ্ছে আপনি যদি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক নেন, ধরেন আপনি তো বাংলাদেশি, আপনি মানে আমাদের ডোজ হচ্ছে 5 দিনের, ধরেন একটা অ্যান্টিবায়োটিক, সেই ডোজটা আপনি 2 দিন খাওয়ার পর আপনি ঠিক হয়ে যাবেন, 100% আপনি ঠিক হয়ে যাবেন, কিন্তু আপনি পরের 3 দিন খাবেন না। এরকম আপনি করবেন 1 মাস, 2 মাস, 1 বছর, এরপরে ওই অ্যান্টিবায়োটিকটা আপনার বডিতে কাজই করবে না, কমপ্লিটলি কাজ করবে না। আপনি দেখবেন যে একটা মানুষের নিউমোনিয়া হয়েছে, লাইফ সাপোর্টে রয়েছে অথবা তার আইসিইউতে রয়েছে, তার অ্যান্টিবায়োটিক কাজ করছে না। কেন? কারণ আপনি সারা জীবন
অ্যান্টিবায়োটিক এভাবে খেয়েছেন, 7 দিনের ডোজ আপনি 2 দিন খেয়েছেন, কারণ আপনি 2 দিন পরে ভালো হয়ে যাচ্ছেন। এরপরে হচ্ছে আপনার ওইটা পরে কাজ করবে না, কারণ এটা রেজিস্ট্যান্স হয়ে যায়। সো অনলি এই কারণে হচ্ছে আপনি উইদাউট প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিকটা পাবেন না। আর কিছু কন্ট্রোল ড্রাগ রয়েছে, ঘুমের ওষুধ, যেটা আপনি বাংলাদেশে ছোটো মোটো যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন, হয়তো আমি নাম বলছি না, আপনি ওগুলা পেয়ে যাবেন। আদারওয়াইজ আমার মনে হয় সব মেডিসিনই আপনি ফার্মাসি থেকে পাবেন। তবে অবশ্যই আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই একটা ফার্মাসিস্টের কাছ থেকে নেবেন, এবং সে আপনাকে যেই সময় দিয়ে আপনাকে ডিসপেন্স করবে, আপনাকে কাউন্সিল করবে, সেটা আপনি একটা ডক্টরের কাছ থেকেও পাবেন না। এমনও হয়েছে আমার ফার্মাসিতে কেউ যদি দূর থেকে আসে, এমনও অনেক রয়েছে যে আবুধাবি থেকে আসে অথবা আলাইন থেকে আসে, তাদেরকে আমি 1-1.5 ঘন্টা শুধু কাউন্সিলই করি, এরকমও হয়েছে। তো এই ব্যাপারগুলো আপনি ডক্টরের কাছ থেকেও পাবেন না, এটা সত্যি কিন্তু, তাই না? আসলে এটা অবাক করা বিষয় যে একজন ফার্মাসিস্ট এত কাউন্সিলিং কিভাবে করে। বাংলাদেশে কিন্তু ফার্মাসিস্ট এত দেখাও যায় না, বা কাউন্সিলিং এর তো প্রশ্নই আসে না। এক্স্যাক্টলি, কাউন্সিলিং এর প্রশ্নই আসে না। বাংলাদেশে আসলে কিছু এখন শুরু হয়েছে মডেল ফার্মাসি নামে, যেখানে আপনি দেখবেন মানে লেখা আছে যে ফার্মাসিস্ট, আপনি তার কাছ থেকে ওষুধ সম্পর্কে সব ধরনের নলেজ আপনি পাবেন, আপনার যা জিজ্ঞাসা করার আপনি তার কাছ থেকে পাবেন। আরেকটা ব্যাপার আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে অনেকের ধারণা ফার্মাসিস্ট হচ্ছে শুধু ওষুধ বিক্রি করবে, এটা আমিও শুনেছি অনেকের কাছ থেকেই। আচ্ছা, ফার্মাসিস্ট ওষুধ সম্পর্কে যতটুকু জানে, অন্য কোনো প্রফেশন, ডক্টর, নার্স, হোয়াট এভার আপনি বলেন, কেউ এত বেশি জানে না ওষুধ সম্পর্কে। আমি কিন্তু ডিজিজ সম্পর্কে বলছি না, হিউম্যান বডি বা ডায়াগনোসিস বলছি না, আমি অনলি মেডিসিন। মানে একটা মেডিসিনে ধরেন আপনি এই মেডিসিনটা খেয়েছেন, এই মেডিসিনটার সাথে ওই মেডিসিন আপনি খাচ্ছেন, এই দুইটার ভেতরে যে রিয়াকশন হচ্ছে সেটা শুধু আমরাই বলতে পারবো। অনেক ওষুধ রয়েছে, এই ওষুধটার সাথে আপনি ওই ওষুধটা খেতে পারবেন না, অথবা এই ওষুধটার সাথে আপনি এই ফুডটা খেতে পারবেন না, এটাও কিন্তু রয়েছে। খাবারের আগে বা পরে, স্পেশালি হচ্ছে ডোজ। আপনি ধরেন একটা মেডিসিন, একটা সিরাপ, আপনি যদি আমার কাছে বলেন আমার হচ্ছে 5 বছরের বাচ্চা রয়েছে, আপনার 5 বছরের বাচ্চা রয়েছে, 5 বছরের বাচ্চার ওয়েট কতটুকু হবে? ম্যাক্সিমাম 15 কেজি হবে, 15-16 কেজি হবে। আপনার ওয়েট কত হবে? 70 কেজি হবে ধরেন। সেম মেডিসিনটা আমি আপনার জন্যও দিতে পারবো, ডোজটা মেনটেন করে ওই 5 বছরের বাচ্চার জন্য দিতে পারবো। একটা মেডিসিন, একটা সিরাপ আমি দুজনের জন্য আলাদা করে দিতে পারবো। এই ডোজিং মেনটেনটা শুধুমাত্র ফার্মাসিস্টরাই পারবে, একদম অ্যাকুরেট যে ডোজিংটা। এই জন্য আপনি দেখবেন যে বড় বড় হসপিটালগুলোতে ডক্টরের সাথে অবশ্যই ফার্মাসিস্ট থাকে, যেন ডক্টর যখন প্রেসক্রিপশন করে, আপনি যদি বড় হসপিটালগুলোতে যান, জুলেখা হসপিটাল অথবা সৌদি জার্মান বড় হসপিটালগুলোতে যান, আপনি দেখবেন যে ডক্টর প্রেসক্রিপশন করার পরে ওই প্রেসক্রিপশনটা ফার্মাসিস্টের কাছে চলে যায়, এবং সেই ফার্মাসিস্ট ভেরিফাই করে। আপনি চিন্তা করেন, ডক্টরের প্রেসক্রিপশন ভেরিফাই করতে হয় যে ওই প্রেসক্রিপশনে সব কিছু ঠিক আছে কিনা, ডোজ ঠিক আছে কিনা, এমন কোনো মেডিসিন আছে কিনা যে একটা আরেকটার সাথে ইন্টারাকশন করছে, সেগুলো ভেরিফাই করার পর সে সাইন করে, ফার্মাসিস্ট সাইন করে, তারপরে সেটা ফার্মাসিতে চলে যায়। সো এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের আমরা জানিও না, এবং এটা কিন্তু মানুষ কল্পনাই করতে পারে না বাংলাদেশি হিসেবে, তাই না? আচ্ছা, আগামী 5 বছরে আপনি ঠিক কী ধরনের পরিবর্তন আশা করেন এই দেশের ফার্মেসি সেক্টরে যদি বলি? আমার প্ল্যানিং হচ্ছে, আমি চাই যে বাংলাদেশি ফার্মাসিস্ট, ছেলে হোক মেয়ে হোক, যে পরিমাণ এখন আছে তার থেকে 3 গুণ অথবা 5 গুণ বাড়ুক বাংলাদেশি হিসেবে, এবং বিজনেস সেক্টরে অনেক বেশি আসুক। সেটা হচ্ছে আমার জেনারেল একটা প্ল্যানিং। নিজের প্ল্যানিং যদি চিন্তা করেন, তাহলে আমি চাই যে আপনি দেখবেন যে বড় বড় যে জায়ান্ট ফার্মাসি গ্রুপগুলো রয়েছে, বেশিরভাগই ইন্ডিয়ানদের দখলে রয়েছে। আমার যে প্ল্যানিং, যে ফিউচারে আমিও চাই যে আমার ফার্মাসি গ্রুপ ফার্মাসি হোক, আমার কমপক্ষে অনেকগুলো ফার্মাসি থাকুক, এবং এটা এমন না যে টাকা পয়সার জন্য। আমি চাই বাংলাদেশি হিসেবে আমরাও অন্য কোনো দেশের মানুষদের সাথে টক্কর দিয়ে একটা গ্রুপ ফার্মাসি করতে পারি, যেন মানুষ বলতে পারে আচ্ছা এই ফার্মাসি তো বাংলাদেশি ওন করে, একজন বাংলাদেশের এই গ্রুপটা। সো এটা আমার আসলে প্ল্যানিং আছে, এবং এর জন্য অবশ্যই একটা গাইডলাইনের দরকার আছে, একটা মেন্টরশিপের প্রয়োজন আছে। আপনার কি পরিকল্পনা আছে এমন কোনো মেন্টরশিপ বা এই ধরনের কোনো কার্যক্রম শুরু করার? না, মেন্টরশিপের বলতে গেলে হচ্ছে যখন আমার ফার্মাসিতে গ্রুপ হয়ে যাবে, অনেকগুলো ফার্মাসি আমার থাকবে, তখন কিন্তু অবশ্যই আমি ম্যানেজার হায়ার করতে হবে, অ্যাডভাইজার হায়ার করতে হবে, অ্যাকাউন্ট্যান্ট হায়ার করতে হবে। তখন তো অবশ্যই একটা
গ্রুপ চলতে গেলে আপনার অনেক মানুষ হায়ার করতে হবে। তো তখন সব কিছু মিলিয়ে আসলে হবে। কারণ আমার মাথায় একটা, আপনি যখন আরও 9টা মানুষ হায়ার করবেন, 10টা মাথার চিন্তা কিন্তু 10ভাবে আসে। সো ওইটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে। বাট তারপর আমার যেটা মনে হয় যে অনেক বেশি আপনাকে ফোকাস থাকতে হবে, আর পরিশ্রম, প্ল্যানিং, পরিশ্রম করতে হবে অনেক বেশি, সময় অনেক বেশি দিতে হবে। টাকা থাকলেই যে আপনি অনেক বড় কিছু হয়ে যাবেন এমন কিন্তু কথা নেই। না, আসলে আমার জানার বিষয়টা এরকম ছিল যে মেন্টরশিপটা নতুনদের জন্য, যে নতুন ফার্মাসিস্ট তৈরিতে আপনি আসলে কোনো উদ্যোগ নেবেন হতে পারবো কিনা, মেন্টর হিসেবে আপনি নতুনদের তৈরিতে কোনো উদ্যোগ নেবেন কিনা। সেটা হচ্ছে আমাকে কেউ যদি, আমি আসলে ওভাবে এখন পর্যন্ত উদ্যোগ আসলে আমি ওইটা চিন্তা করিনি অনেস্টলি, বা আমার কোনো প্ল্যানিং নাই যে আমি কোনো একটা কোম্পানি খুলবো, যে বা অনেকেই চিন্তা করবে যে আমি কেন বিজনেস করছি না। অনেকে আমাকে বলেছে যে আপনি এক্সাম দিচ্ছেন, যে লাইসেন্স এক্সামটা যখন দিয়েছেন সেই নোটগুলা করে আপনি বিক্রি করতে পারেন। সেটা আমার কখনো মাথায় আসেনি আসলে। তবে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, সেটা কিন্তু আমি এখনও করি, একদম A to Z কোনো ইনফরমেশনের দরকার হলে সেটা কিন্তু আমি দেই। আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দেই সবাইকে, যে কেউ যদি অ্যাজ এ ফার্মাসিস্ট এখানে আসতে চায়, কী কী প্রসেস তাকে মেনটেন করতে হবে, সেগুলো কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি। ওটা পার্সোনালি করছি, বাট এরকম কোনো প্ল্যানিং নাই যে আমি কোনো কোম্পানি খুলে বা ওইভাবে কিছু একটা করব। এটা আসলে প্ল্যানিং নেই। প্ল্যানিং কিন্তু আসলে করাই যায়। এবং আমরা রূপালী বাংলাদেশ এই পডকাস্ট শো থেকে, এই দুবাই শো থেকে আমরা একটা উদ্যোগ নিতেই পারি যে সাবরিনা ফার্মাসিস্ট তৈরিতে একটা উদ্যোগ নেবে। সেই পরিকল্পনার শুরুটা আসলে কিভাবে হতে পারে? মনে করেন আপনি বাংলাদেশ থেকেই নতুন কিছু ফার্মাসিস্ট এই দেশে নিয়োগ দিবেন। বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে। সেখানে আপনি চাইলে কিন্তু যারা উচ্চশিক্ষিত, যারা হায়ার ডিগ্রি আছে, প্রফেশনাল সেক্টরে আসতে চায়, তো তাদের কিন্তু নিয়ে আসা সম্ভব, একদমই সম্ভব। সেই সূচনাটা কেমন হতে পারে? আচ্ছা, অনেকের ধারণা নেয় যে লাইসেন্সিং এক্সামটা কিন্তু বাংলাদেশ থেকে দিয়ে আসা যায়। এটা কিন্তু আমার মনে হয় 90% মানুষই জানে না। আমি যেটা বলবো তাদেরকে সেটা হচ্ছে, বাংলাদেশ থেকে এক্সাম দিয়ে তারপরে সে এখানে আসুক। এক্সাম হয়ে গেলে সে আরামসে জব পাবে, সে খুবই ইজিলি সে জব পাবে, একটা মিনিমাম স্যালারি সে জব পাবে, ভিসা নিয়েও কোনো টেনশন করতে হবে না। ইভেন এক্সাম পাশ করার পর তার আমাকেও দেখতে হবে না, সে নিজেই জব পেয়ে যাবে। তো যারা আসতে চায় ফার্মাসিস্টদের, ফার্মাসিস্ট, ডক্টর এবং হচ্ছে নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, এই ধরনের যারা আছে একদম মেডিকেল সেক্টরে, তারা বাংলাদেশ থেকে এক্সাম দিয়ে তারপরে এখানে আসতে পারে। এটা নিয়ে চাইলে কোনো ইনভেস্টর সে কিভাবে ইনভেস্ট করতে পারে? বাংলাদেশি কোনো, আমরা সব সেক্টরে এখানে ইনভেস্টর খুঁজে পাই। রিয়েল এস্টেট সেক্টরে বলেন, হাউজিং সেক্টরে বলেন, বা এদেশের বিভিন্ন কোম্পানিতে আমরা দেখেছি বাংলাদেশিদের ব্যাপক কিন্তু পদচারণা রয়েছে, কিন্তু মেডিকেল সেক্টরে কমপ্লিটলি নাই। তো মেডিকেল সেক্টরে ইনভেস্টমেন্টের আসলে সুযোগ সুবিধা কি আছে? না, ইনভেস্টর তো আপনি হতেই পারেন, টাকা আছে আপনার, আপনি হতে পারেন, কিন্তু আপনি জানেন না একটা ফার্মাসি কিভাবে রান করতে হয়। আপনি জানেন না যে একটা ফার্মাসিতে একটা ফার্মাসিস্ট লাগে, এটাও অনেকেই জানে না। টাকা আছে তার, অনেক টাকা, কিন্তু সে জানে না ফার্মাসিস্ট। এবং অনেকের ধারণা যে ফার্মাসিস্ট বাংলাদেশ থেকে আনা যাবে। অ্যাজ এ ইনভেস্টর আপনি ধরেন এমন একটা এরিয়াতে ফার্মাসি ওপেন করেছেন যেটা কমপ্লিটলি অ্যারাবরা থাকে, লোকাল অথবা অন্য দেশের অ্যারাবরা থাকে। ওই এলাকাতে আপনি এমন একটা ফার্মাসিস্ট নিয়োগ দিলেন যে অ্যারাবিক বলতে পারে না, তাহলে তো লাভ নাই। আপনার যে ফার্মাসিস্ট বাংলাদেশেই হতে হবে এমন তো কোনো কথাও নাই। আপনি ইনভেস্টর হিসেবে আপনি ফার্মাসিটা কিভাবে রান করবেন, ওই ফার্মাসির জন্য, ওই লোকেশনের জন্য কোন দেশি ফার্মাসিস্ট হলে আপনার জন্য লাভবান হবে, আপনার বিজনেসটা রান হবে, সেই ফার্মাসিস্ট আপনি নিয়োগ দিতে পারেন ইজিলি। সো সেক্ষেত্রে আপনি ফার্মাসি ওপেন করার পর আপনি আরামসে একজন ফার্মাসিস্ট নিয়োগ দিতে পারেন, এবং তার দায়িত্ব হবে হচ্ছে ফার্মাসিটা রান করানো। কারণ সে সব কিছু জানে, হয়তো বা সে জানে না, এক্সপিরিয়েন্স হলে অবশ্যই জানবে, কিন্তু আপনি কিছুই জানেন না। কিন্তু আপনাকে অনেক বেশি ফোকাস থাকতে হবে, আপনাকেও শিখতে হবে অবশ্যই। কারণ লস হলে একটা লসের পরিমাণ অনেক বেশি হবে। হ্যাঁ, অবশ্যই, সেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, অনেক কিছু জানলাম। আজকের এই পডকাস্ট শোটি যারা দেখবে এবং এখনো পর্যন্ত এই কমপ্লিট শোটি যারা দেখেছে বা আপনার কথা শুনেছে, আমার মনে হয় এই ফার্মেসি সেক্টর বা মেডিকেল সেক্টর নিয়ে বেশ কিছু ভুল ধারণা তাদের দূর হয়েছে, এবং এখানকার বিভিন্ন যে সফলতা পাওয়ার বিভিন্ন যে পথ বা শুরু করার একটা কি বলবো, একটা গাইডলাইন বা রোড ম্যাপ
তারা পেয়েছে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, যদিও দেখতে দেখতে একদমই সময় আমি কিভাবে সময়টা সময় চলে গেল আমি বুঝতে পারিনি এখন এখনো। আপনার কফিটাও শেষ করতে পারেননি, কিন্তু সময় শেষ আমি হয়ে একটু গিয়েছে। স্লোলি কফি খাই আসলে। খুবই ভালো ব্যাপার। আসলে এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে যে কথাগুলো জানতে চাই সেটি হলো আপনার জীবন থেকে পাওয়া, আপনার একটা সংগ্রামী জীবন আমি বলবো। তো একজন নারী হিসেবে আপনার জীবন থেকে পাওয়া গুরুত্বপূর্ণ যে শিক্ষা আপনি পেয়েছেন, সেই শিক্ষাগুলো কি এবং সেগুলো কিভাবে শেয়ার করতে চান? আচ্ছা, আমার পার্সোনাল লাইফ নিয়ে আসলে অনেকেই, খুব কম মানুষ আসলে জানে, সেটা আসলে আমি খুব একটা শেয়ার করি না, কমপ্লিটলি না। অনেকের ধারণা আমি এটা আমি হয়তো আজকে এটা বলা ঠিক হবে কিনা জানি না, অনেকের ধারণা যে যেহেতু আমার আব্বু অনেক বছর যাবৎ এখানে ছিল, ভালো ইনকাম করতো, সে হচ্ছে মিউনিসিপ্যালিটিতে ছিল শারজাতে 36 ইয়ার্স, ভালো ইনকাম করতো, অনেকের ধারণা হয়তো আব্বুর সকল টাকা পয়সা নিয়ে আমি হয়তো ফার্মাসি ওপেন করেছি। খুব কম মানুষ জানে যে আমার ফার্মাসি ওপেনিংয়ের পেছনে ইভেন সিঙ্গল দিরহাম আমার নিজের বলতে গেলে আমি নিজে ম্যানেজ করেছি। কিভাবে ম্যানেজ করেছি? আমি খুব ভালো একটা জব করতাম দুবাইতে। আমার লাস্ট যে জবটা ছিল সেটা হচ্ছে যে আমি রেগুলেটরি অ্যাফেয়ার্স স্পেশালিস্ট ছিলাম। মানে আমি হচ্ছে মেডিসিনগুলো বাইরের দেশ থেকে যেগুলো আসতো সেগুলো রেজিস্ট্রেশন করতাম মিনিস্ট্রি অফ হেলথে। প্লাস হচ্ছে আমি ওই কোম্পানির, যেহেতু একটা মেডিসিন কোম্পানি, ওই কোম্পানির ফার্মাসিস্ট ইনচার্জ ছিলাম। এবং রেগুলেটরি, যারা জানে, রেগুলেটরি অ্যাফেয়ার্সের জব কিন্তু খুব বেশি হাই প্রোফাইল জব, এবং আমি ওটার ইনচার্জ ছিলাম। প্লাস আমার খুব একটা হাই স্যালারি ছিল। ওইখান থেকে আমি কিছু টাকা পয়সা আমি জমিয়েছিলাম। প্লাস হচ্ছে আমি কিন্তু লোন নিয়েছি, একটা খুব ভালো অঙ্কের একটা লোন নিয়েছি ইউই থেকে, যেটা আমার জন্য অনেক বেশি সহজ ছিল আসলে, কারণ ভালো একটা জব ছিল আমার স্যালারি ভালো থাকাতে লোন পেয়ে গিয়েছি। এবং আলহামদুলিল্লাহ ওই লোনের টাকা আমি এখন আরামসে খুব ভালোভাবে আমি পরিশোধ করতে পেরেছি। মেইন ব্যাপারটা হচ্ছে আপনার টাকা থাকুক না থাকুক, আমার কিন্তু টাকা ছিল না আসলে। মানে আমি চাইলে হয়তো আব্বুর কাছ থেকে নিতে পারতাম, তখন আমি কিন্তু নেইনি। আমি অনেক সাহস নিয়ে এগুলো সব কিছু করেছি। এবং আমার ফার্মাসির কিন্তু কোনো পার্টনার নেই এবং ইনভেস্টরও নেই। একদম সব টাকা পয়সা থেকে শুরু করে মেনটেন, ইভেন একটা লাইট পর্যন্ত আমি আমার ফার্মাসির আমি নিজে কিনেছি, একটা লাইট পর্যন্ত। ইভেন আমার মনে আছে আমি তার মানে যেটা ওয়্যারগুলা হচ্ছে আমি নিজে কিনেছি। আমি চায়না মলে গিয়ে প্রতিদিন যাইতাম, ওখানে চায়না মলে গিয়ে কিনে এনেছি। কঠোর পরিশ্রম, ফোকাস, প্লাস হচ্ছে সাহসটা, অনেক অবাক হয়ে যায়। আচ্ছা, আমি ফার্মাসিটা যখন ওপেন করেছি তখন কিন্তু ওপেন করার আগে দিয়ে আমার আব্বু মারা যায়, একদম আগে দিয়ে, সব কিছু কমপ্লিট। তখন আমি দেশে চলে গিয়েছি, 1 মাস আমি ছিলাম দেশে, 1 মাসের মতো, আর একটু কম হবে আমি ওখানে ছিলাম। ফার্মাসি ওপেনও করিনি তখন আমার আব্বু মারা যায়। আব্বু দেখতেও পারিনি যে আমি ফার্মাসিটা ওপেন করব, কিছুই দেখতে পাইনি। কিন্তু আমি ওই সিচুয়েশন, আমার ফ্যামিলির পুরা ভার আমার ঘাড়ে ছিল, যেহেতু আমি ফ্যামিলির বড় সন্তান। তো আমি যদি লস করতাম, পুরাই লস, মানে মাঠে নেমে যেতাম, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই সাহসের ব্যাপারটা, এটা আসলে অনেকের অনেক টাকা থাকলেও সেটা সে আসলে পারে না। আমার আব্বু অনেক ভীতু মানুষ ছিল, সে জানতো না আমি ফার্মাসি ওপেন করছি। আমি যে লোন নিয়েছি তাকে আমি বলিনি, সব কিছু নিজে করেছি, কেউ জানতো না। সো মেন ব্যাপারটা হচ্ছে আপনাকে সাহস থাকতে হবে, ফোকাস থাকতে হবে, আর পরিশ্রম, এটাই। থ্যাংক ইউ সাবরিনা। আসলে শুনলাম আপনার কাছ থেকে আপনার সফলতা, আপনার সংগ্রাম এবং আপনার এই পথ চলার নানান কথা। অবশ্যই আমাদের যারা রূপালী বাংলাদেশের দর্শক এবং পাঠক রয়েছে তাদের জন্য সহায়ক হবে এবং অনেক উপকারী একটি, এবং আমি সবসময় চেষ্টা করি ইনফরমেটিভ সেশন করার জন্য। এই পডকাস্টটিও ছিল ইনফরমেটিভ একটি সেশন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দৈনিক রূপালী বাংলাদেশের পক্ষ থেকে, টিম দুবাই শোয়ের পক্ষ থেকে, এবং ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনার পথ চলা আরও সুন্দর হোক, মসৃণ হোক, যতটা মসৃণ আগে ছিল না তার থেকে মসৃণ হোক, সুন্দর হোক, এই কামনা করি। আপনার জন্য শুভকামনা জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক। আপনাদের কাছ থেকেও দেখতে আমরা শেষ করলাম সাবরিনার সঙ্গে দ্য দুবাই শোয়ের আরও একটি পডকাস্ট শো। রূপালী বাংলাদেশের সঙ্গে থাকবেন ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে। আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় এবং আপনার আয় করা গুরুত্বপূর্ণ অর্থের নিশ্চিত এবং নিরাপদ ইনভেস্ট হোক ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টে।
যোগাযোগ করবেন ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে থাকবেন আমাদের। আবারও নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো আলোচনায়, নতুন কোনো শোয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে বাঁচুন, সুন্দরে বাঁচুন, এই কামনায় ধন্যবাদ জানাচ্ছি আমি এস এম সাফায়েত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।